হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আই। বিয়ের রাতে আমার স্বামী বলতে শুরু করল, তোমার পোশাকটা খুলে আমাকে দাও। আমি আমার স্বামীকে পোশাকটা দিলাম, আর আমার স্বামী নিজেই সেই পোশাকগুলো পরে মেক আপ করে জিজ্ঞেস করলেন, কেমন দেখাচ্ছে? আমি অনেক রেগে গেলাম আর ঘুমিয়ে গেলাম। 1 মাস পরে আমার স্বামী এক রাতে অজ্ঞান হয়ে যায়। ডাক্তারকে ডাকা হলে ডাক্তার এমন খবর দেন যে আমি হতবাক হয়ে যাই। আমার স্বামী 3 মাস ধরে। আমার নাম উমাইরা। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। সত্যি বলতে আমার বিয়ের অনেক ইচ্ছে ছিল। কিছু মেয়ে আছে যারা বলে বড় হয়ে আমাদের এই হতে হবে, আমাদের অনেক ভালো কাজ হবে, কিছু কাজ। হ্যাঁ, কিন্তু আমি শুধু এটাই বলেছি যে আমার বিয়েতে মতো আছে আর নিজের সংসার ভালো করে চালাতে চাই। আমার মনে হতো আমার একটা স্বামী হোক, অফিস থেকে বাড়ি এলে আমার জন্য একটা ফুল কিনে আনুক, আমাদের বাবু হবে, আমি বাড়ি বসে খাবার রান্না করলে বাবুরা বলবে বাবা এসেছে। এমন ছোটখাটো বিষয়েই আমি অনেক খুশি হতাম। আর ছোটবেলা থেকেই বিয়ের আমার অনেক শখ ছিল। বিয়ের আগে আমি অদ্ভুত রকমের রোগে ভুগতাম। আর সাধুরা বলতেন বিয়েই এর নিরাময়। আগে যখন আমার রোগ হতো তখন লোকে বলতো আমি কোনো ভূতের দ্বারা আক্রান্ত। কিন্তু আমার বাবা এসব জানত, কারণ সে একজন ডাক্তার। তাই সে জানত যে আমার কি সমস্যা। তাই সে দ্রুত সম্পর্ক খুঁজে আমার বিয়ে দিয়ে দিল। আমি অনেক খুশি হয়েছিলাম, বউ হয়েও হাসছিলাম। এমনকি আমার মা পর্যন্ত আমাকে মুখ বন্ধ করে বসতে বলেছিল। বিয়ের পর সুখে আমি আমার ঘরে চলে এলাম। আমি সুন্দর করে বসেছিলাম, যেমন কোণে সিনেমায় বা নাটকে বসে থাকে তেমন করে বিছানায় নিজের পোশাকটা বিছিয়ে বসেছিলাম। ঘোমটাও মাথায় দিয়ে রেখেছিলাম আমি। পোশাকটাও অনেক ভালোবেসে এবং অনেক যত্ন করে বানিয়েছিলাম। আমি লাল রঙের পোশাক পরতে চাইনি, তাই আমি গোলাপি রঙের পোশাক পরেছিলাম। আমাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। আজ আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি আমার স্বামীর চেহারাটাও দেখছিলাম এবং তাকে লুকিয়ে লুকিয়ে দেখেও নিয়েছিলাম। আমার স্বামী অনেক সুন্দর এবং আমারই বয়সী ছিল। এবং আমি ভেবেছিলাম যে আমার জীবন অনেক ভালো হবে। কিন্তু আমার স্বামী ঘরে আসতেই তার পা যেন কেমন করে উঠল। আমি ভাবতে থাকলাম, মনে হচ্ছে সে আমার সৌন্দর্যের তাপ আনতে পারেনি। তাই ইতিমধ্যেই সে ভয়ে কেঁপে উঠল। যখন সে এসে আমার সামনে বসল তখন তার হাতে কোনো উপহার ছিল না। সে আমার ঘোমটা তুলে দিল, আর কোনো কথাও বলল না। আমি বললাম যে আমার জন্য কোনো উপহার নিয়ে আসোনি? সে বলল, গিফট এনেছিলাম, আলমারিতে রেখেছি, তুমি নিজেই বের করে নাও। কিন্তু যেতে দাও। আমার স্বামী তার কথা অসম্পূর্ণ রেখেছিল। আমি জানি না সে কি বলতে চেয়েছিল। নিজের স্বামীকে জিজ্ঞেস করলাম, আমাকে কেমন দেখাচ্ছে? সে বলল, সুন্দর দেখাচ্ছে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। প্রথম দিনে একজন স্বামী তার কনেকে এই কথা আবার বলে যে তুমি দেখতে অনেক সুন্দর। সে কি চাইছিল যে আমি প্রথম দিনেই তাকে আমার স্ত্রীর আবভাব দেখিয়ে ঘর থেকে বের করে দিই? আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর আমার স্বামীও এটা জানত। কিন্তু আমার মন ঠিক করার জন্য সে কিছুই করল না। আমার স্বামীর নাম ছিল হামজা। এমনকি আমি তাকে এতটাও বলেছিলাম যে আমি তোমার স্ত্রী। তুমি আমার সাথে প্রথমবার দেখা করলে, অন্তত আমার একটু প্রশংসা তো করো। তারপরেও আমার স্বামী কিছু বলেনি বা কোনো প্রতিক্রিয়াও দেখায়নি। হয়তো তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু তারপরে সে এমন কথা বলল যে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, যাও তোমার পোশাকটা পরিবর্তন করো। আর আমাকে এই পোশাকগুলো দাও। তোমার পোশাক পরিবর্তন করে এসো, এটা তো বুঝলাম। কিন্তু তোমার পোশাকটা দাও, এই বিশ্বাসটা বুঝলাম না আমি। যাই হোক, আমি পোশাকটা পরিবর্তনে গেলাম আর বাথরুমে গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম আমি। বাথরুমের ভিতরে যেখানে সাবান, শ্যাম্পু ইত্যাদি রাখা ছিল সেখানে অনেক মেকআপ এর জিনিস পড়েছিল। আর সেগুলো একেবারে নতুন এবং অনেক দামি। এগুলো শুধুমাত্র আমার জন্য। আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার স্বামী নিশ্চয়ই আমাকে উপহার দেওয়ার জন্যই এগুলো রেখেছে।
আমি এই জিনিসগুলিকে একটু ব্যবহার করে দেখলাম, এগুলো সত্যিই অনেক সুন্দর জিনিস ছিল। আমি অনেক খুশি হয়েছিলাম যে এই সমস্ত জিনিসগুলো আমার ছিল, এবং আমি অবশ্যই আগামীকাল এগুলো ব্যবহার করব। এবং যখন আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম সে বলল, এই পোশাকটা আমাকে দাও। আমি ইতিমধ্যে পোশাক এবং অন্যান্য জিনিসপত্র প্যাক করে আমার হাতে ধরেছিলাম। আমি এটা আমার স্বামীর দিকে এগিয়ে দিলাম। আমি ভেবেছিলাম যে আমার স্বামী এই জিনিসগুলি যত্ন করে আলমারিতে রাখবে। তিনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। কিন্তু তিনি এই জিনিসগুলি নিয়ে বাথরুমে চলে গেলেন। আর আমি হাঁ করে দেখতেই থেকে গেলাম। আমার স্বামী আমার জিনিসপত্র নিয়ে বাথরুমে গেল কেন? আধ ঘণ্টা পার হয়ে গেল, কিন্তু আমার স্বামী বাইরে আসছিল না। আমি মনোযোগ দিয়ে শুনলাম, বিশেষ কোনো শব্দ শুনতেও পেলাম না, আর না পানির কল খোলার আওয়াজ পেলাম বা অন্য কোনো আওয়াজও পেলাম না। এর মানে হল তিনি গোসল করছেন না। আমি ভাবলাম সে গোসলে গেছে। কিন্তু আমার জিনিস বাথরুমে নিয়ে গিয়ে কি লাভ? মাঝে মাঝে এমন পরিস্থিতি মানুষের সামনে আসে, যার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা থাকে না। আর সে জানে না যে এটা কেন হয় বা তাদের কি করা উচিত। এমনকি সে কিছু ভাবার যোগ্যও থাকতে পারে না। আমারও একই অবস্থা। কারণ এটা কে ভেবেছিল যে স্বামী তোমাকে বলবে তোমার পোশাকটা বদলাতে? তারপর সে তোমার জামাকাপড় নিয়ে বাথরুমে যাবে। এই বিশ্বাসটার কি মানে ছিল? 2 ঘণ্টা পর আমার স্বামী বাথরুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে শুধু পায়ের নিচ থেকে মাটিই সরে গেল না, মাথা থেকে আকাশও উড়ে গেল বলে মনে হল যেন। আমার মনে হচ্ছিল যেন ঘরের দেয়ালও উধাও হয়ে গেল। আমার সামনে শুধু আমিই ছিলাম। আমার স্বামী আমার বিয়ের পোশাকটা পরে বাইরে দাঁড়িয়েছিল এবং আমার মতোই পোশাক পরেছিল, এমনকি তার চুলগুলো একটি ব্যান্ড দিয়ে বাঁধা ছিল। পৃথিবীতে এমন কোনো মানুষ থাকতে পারে যে অনেক মজা করতে পারে। আর সেই ব্যক্তির বিষয়ে এটা ছড়াতে পারে যে সে অনেক বেশি মজার। কিন্তু সেও বিয়ের রাতে তার কনের সাথে এইভাবে মজা করবে না। এর মানে হলো এটা মোটেও মজার ছিল না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না, যখন আমার স্বামী তার কানের কাছে হাত রেখে তার নকল চুলগুলো পিছনে দিকে দিয়ে বলল, আমাকে কেমন দেখাচ্ছে বলো? এই রং তোমাকে তো একদম মানাচ্ছিল না। এত সুন্দর পোশাক কিভাবে পরতে হয় তুমি তো সেটাও জানো না। তুমি পোশাকটা কিভাবে পরেছিলে? এটাকে এইভাবে পরা উচিত। তুমি যখন পরছিলে তখন মনে হতো এটা কম টাকার পোশাক। কিন্তু এখন দেখো আমি পরেছি, মনে হচ্ছে যেন এতে প্রাণ চলে এসেছে। দেখো এটাকে এইভাবে ধরতে হয়। আমার স্বামী যেন কথা বলছিল না, সে তো আমার কানে যেন গলে যাওয়া কিছু ঢালছিল। আমি বললাম, কি হয়েছে তোমার? কি সব করছো তুমি? তুমি আমার পোশাকটা পরেছ কেন? তার উপরে এই রকম মেকআপ কেন পরেছ? কেউ দেখলে কি হবে? সে বলল, আমার এইসব অনেক পছন্দ। তোমাকে যখন আমি এই পোশাকে দেখলাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি এটা পরব, আর বাথরুমে পড়ে থাকা জিনিসগুলোও আমার, তুমি ওগুলো ধরবে না। আমি দেখলাম তুমি আমার জিনিসপত্র এদিক ওদিক করেছ। আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। যদি তুমি আমার জিনিসপত্রে দ্বিতীয়বার হাত দিয়েছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার এত রাগ হচ্ছিল, আমার মনে হচ্ছিল যেন আমি বমি করে দিব। আমি তাড়াতাড়ি কম্বল তুলে নিলাম আর মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে শুয়ে পড়লাম। আমার স্বামী পরে আমাকে আবার জিজ্ঞাসা করছিল যে আমাকে কেমন দেখাচ্ছে। একটু আমাকে ভালো করে দেখো, আমার ছবি তুলে দাও। এই লম্বা পোশাকের সাথে নিজের ছবি আমি নিজে কি করে নেব? সেলফি তো আমি ভালোই তুলতে পারি। আমি নিজের কান চাপা দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আমার সাথে এটা কি হয়ে গেল? আমি এমন একটা মেয়ে ছিলাম যার বিয়ের অনেক শখ ছিল। আর আমি একটা লোককে বিয়ে করতে চেয়েছিলাম, যে লোকের মতোই আমার খেয়াল রাখবে, যাকে দেখে আমি যেন বুঝতে পারি যে সে আমার স্বামী। আর সে একজন মজবুত মানুষ। কিন্তু আমার সামনে কে দাঁড়িয়ে আছে? সকাল হলো যখন আমার স্বামী সোফায় শান্তি করে ঘুমিয়েছিল। তার ঘুমানোর ধরনটাও মেয়েদের মতই ছিল। তার চোখ যখন খুলল আমি বললাম, রাতের বেলা কি মজা করেছিলে তুমি? আর যদি কখনো এরকম ধরনের অদ্ভুত আচরণ করেছ? তখন সে বলতে থাকল, আমার মায়ের মতো করে কথা বলো না তো। এর মানে আমার শাশুড়িও এই সমস্ত বিষয় জানত? সে আমাকে ঠকিয়েছে। আর আমার পরিবার আমার স্বামীর বিষয়ে কিছুই জানত না। যাই হোক, আমার স্বামী বলল, তুমি এই কথাটা কাউকে বলেছ তাহলে আমি তোমাকে উপরে পৌঁছে দেব। তুমি ভাবতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না। তোমার খাবারে আমি ঔষধ মিশিয়ে তোমাকে উপরে পৌঁছে দেব। আমি তো অনেক অবাক হয়ে গেলাম।
এই লোকটা কতটা সাংঘাতিক! এর কি সমস্যা ছিল? এ লোক হয়ে কেন এ ধরনের অদ্ভুত আচরণ করত? এটা তো আমি বুঝতে পেরেই গিয়েছিলাম যে কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই আছে। আর এ কোনো লোক না, বরং অন্য কিছু। সে বলল, চুপচাপ তোমাকে ঘরে থাকতে হবে। যদি তোমার মাথায় ছাড়াছাড়ির দাগ লেগে যায়, সেটাও বিয়ের পরের দিন, তাহলে তোমার মা বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার সাথে এইভাবেই যদি থাকতে পারো তাহলে থাকো, নিজের সম্মান বাঁচাও আর নিজের পরিবারেরও। আমার মাথা খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম যে সারা জীবন এর সাথে আমি থাকতে পারব না, কিন্তু যদি এই কথাটা সামনে এসে যায় তাহলে অনেক বদনাম হবে। সবেমাত্রই তো আমার মা বাবা আমাকে বিদায় করল। চুপ করে এই পরিস্থিতিকে মেনে নিলাম আমি। আর ওই ঘরেই থাকতে শুরু হল। পরিবারের সামনে এমনভাবে নিজেকে উপস্থিত করতাম যেন কোনো ব্যাপারই ঘটেনি। তারাও সমস্তটাই জানত, কিন্তু এই বিষয়ে কথা তারাও বলছিল না। কী রকম লোকেরা! কারোর মেয়ের জীবনকে কত সহজে এরা শেষ করে দিতে পারে। আর তারা এমনভাবে হাসি খুশি ছিল যেন কিছু হয়নি। দিন এভাবেই পার হতে থাকল। একদিন যখন আমার স্বামী বাথরুমে ছিল তখন আমি তার বমির আওয়াজ পেলাম। আমি কোনো পরোয়া করিনি। আমার দিক থেকে যদি তার কিছু হয়েও যেত আমার তো প্রাণ বাঁচত। আমার অবস্থা এক সপ্তাহের মধ্যেই এমন হয়ে গিয়েছিল যেন আমি 20 বছর ধরে এই বিয়েটাকে চালাচ্ছি। আমার মুখ থেকে সমস্ত কথা উড়ে গিয়েছিল। আমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি আর কথা চলতে থাকত যেন। কিরকম ভাগ্য আমার! কি হবে আমার? আমি কি এর সাথে থাকতে পারব? আমি কি এর সাথে থেকে নিজের জীবন শেষ করছি না? আমার স্বামী সারাদিন বাইরে থাকত অথবা ফোন ধরে মেয়েদের গান শুনতে থাকত। কখনো অনলাইন পোশাক পছন্দ করত আর বাড়ির লোককে বলত বউয়ের জন্য নিচ্ছি, যখন কিনা আমাকে সে কোনো জিনিসই দিত না। ভালোভাবে বমি করার পর যখন আমার স্বামী বাইরে আসলো তখন তার অদ্ভুত অবস্থা হয়েছিল। আমাকে বলতে থাকল, তুমি বড়ই মায়াদয়াহীন। আমার অবস্থা দেখছ না তুমি? যাও গিয়ে লেবুর পানি নিয়ে এসো। আমি বললাম, হয়তো তুমি খারাপ কিছু খেয়ে নিয়েছ, যার জন্যই এমন হয়েছে তোমার। আমি যখন যেতে থাকলাম তখন সে অদ্ভুত কথা বলল। বলল, কিছু খাইনি, বিয়ের পর তো এইসব কিছুই হয়। আমি অবাক ছিলাম যে কি ধরনের খারাপ কথা বলছে সে। তারপর আমি তার জন্য লেবুর পানি আনতে গেলাম। তখনই রাস্তায় আমার শাশুড়ি আমাকে দেখে নীল আর বলতে থাকল, এখনই তো তুমি খাবার খেলে, খাবার খাওয়ার পরেই লেবুর পানি খেতে নেই। আমি বললাম, আমার বমি পাচ্ছে, এই জন্য খাচ্ছি। বলল, কোনো বিষয় না, হতে পারে কোনো খুশির খবর। যখন কিনা আমি ভেবে নিয়েছিলাম তোমার ছেলে কাউকে খুশির খবর দেওয়ার যোগ্য নয়। তাহলে খুশির খবর কি আমরা ডাউনলোড করব? আমার শাশুড়ি আমাকে আদর দিয়ে ধরল। আমি বিশ্বাস করি যে কোনো না কোনো খুশির খবর অবশ্যই হবে। তুমি গিয়ে আরাম করো আর হামজাকে বলো তোমার খেয়াল রাখতে। যদি আরও কিছু খাবার ইচ্ছে হয় তাহলে আমাকে বলো, আমি বানিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকেই বলবো। আমি চলে এলাম আর নিজের স্বামীর সামনে লেবুর পানির গ্লাসটা রাখলাম। আমি বললাম, কবে থেকে চলছে এই সব কিছু? তোমার পরিবার জানেই না যে তুমি কে? আমার স্বামী বলতে থাকল, আমার সাথে এই ধরনের কথা বলো না। প্রথমেই আমার শরীর এমনিতেই খারাপ, যখন তুমি এই ধরনের কথা বলো সব আমার মা মনে হয় তোমার। চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ো, বেশি কথা বলার দরকার নেই। আমি বললাম যে ছেলেদের মতো চিৎকার দিতে তো তুমি জানো, কিন্তু আর কিছু তো জানো না। আজকাল আমার স্বামীর আরেকটা নাটক শুরু হয়ে গিয়েছিল। আমি জানি না তার মধ্যে সত্যিটা কি ছিল। আমার স্বামীর শরীরটা একটু বড় মনে হচ্ছিল আর সে অদ্ভুতভাবে তার শরীরে হাত রেখে রেখে হাঁটছিল। এবার আমি বুঝতে পারছিলাম না যে এটা আবার কোনো নতুন কাণ্ড কারখানা, যেটা আমাকে পাগল করার জন্য সে শুরু করেছে। আর 10-15 দিন এভাবেই চলে যেতে থাকল। একদিন আমার স্বামীর চিৎকার শুরু করল যে তার শরীরে অনেক ব্যথা হচ্ছে আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার শাশুড়ি প্রথমে তাকে কিছু শরবত ইত্যাদি খাওয়ালো আর বলল, তুমি এমন খারাপ খাওয়ার কিছু খেয়ে নিয়েছ, এজন্য তোমার শরীরটা ব্যথা হচ্ছে। কিন্তু তার কথা হলো যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার সাথে আমার শাশুড়িও ছিল আর আমরা দুজনে মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। রাতে এমার্জেন্সিতে কোনো ডাক্তার ছিল না, একটা মহিলা ডাক্তার ছিল আর আমরা তার কাছেই গেলাম। আমার স্বামীর নিজের শরীরের উপরে হাত রেখেছিলাম আর অদ্ভুতভাবে চিৎকার করছিল সে। এবার তো আমার শাশুড়ি আমার সামনে লজ্জা পেতে থাকল আর বারবার হামজার শরীরে আস্তে আস্তে থাপ্পড় দিতে থাকে আর বলল, কি হয়েছে তোমার, এতই বা ব্যথা কেন?
পুরুষ হও পুরুষ। এই কথাটা শুনে আমি ভিতরে ভিতরে হাসতে থাকলাম। ডাক্তার যেই আমার স্বামীকে দেখল তখন সে একটা অদ্ভুত কথা বলে দিল। আর আমরা অবাক হয়ে গেলাম। ডাক্তার বলল, ইনি তো এমনভাবে হাঁটছেন যেন এনার ৩য় মাস চলছে। আর শরীরটাও এভাবেই বেরিয়ে আছে। আমার শাশুড়ি কান চাপা দিল, আর ডাক্তারকে বলল, আপনি কি ধরনের কথা বলছেন? ডাক্তার হয়ে আপনি এই ধরনের কথা কি করে বলতে পারেন? ডাক্তার বললেন, যা আমি দেখছি আর যেটা আমার মনে হলো সেটাই বললাম আমি। এমনিতেও আজকাল অসম্ভব বলে কি বা আছে? আচ্ছা, আমি চেক করছি, আপনারা চিন্তা করবেন না। কিন্তু আমার স্বামীর শরীরটা সত্যিই এরকমভাবেই বেরিয়েছিল। কিন্তু যখন ডাক্তার চেক করার জন্য ডাকল তখন সে বলতে থাকল, আমি আল্ট্রাসাউন্ড করাতে চাই। যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করার জন্য মেশিন চালালেন তখন ডাক্তার নিজের চোখেই হাত চাপা দিয়ে দিলেন। কেননা আমার স্বামী নিজের শরীরের জায়গায় নকল শরীর দিয়েছিল, যেটা মনে হয় সে অনলাইন থেকে কিনে এনেছিল। এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম। আমার শাশুড়ি আবার নিজের কানে চাপা দিলেন। আর আমার স্বামীকে মারতে শুরু করে দিলেন, আবার তুই এই ধরনের খারাপ কাজ শুরু করেছিস। কিন্তু যেই শরীরটা বাহিরে আনতে থাকল তখনই আমার স্বামী চিৎকার করা শুরু করে দিল আর বলতে থাকল যে, এটা কি করে দিলে তোমরা? কেন এরকম করলে? আমার বাবুটা শেষ হয়ে যাবে যে। আর এমন ধরনের কথা বলছিল সে, যেন সে কোনো গর্ভবতী মহিলা আর তাকে যেন বাবু নষ্ট করার ওষুধ দেয়া হয়েছে। আর ও তো পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। আমার এমন মনে হচ্ছিল যেন আমার আশেপাশের পুরো দুনিয়ায় ঘুরতেছে। আমি এরকম অদ্ভুত ঘটনার কথা কখনো ভাবতেও পারিনি। আর না কখনো চোখে দেখেছি। সেখানে এত বড় মজা হয়ে গিয়েছিল যে দুটো লোককে এসে আমার স্বামীকে সামলাতে হলো। আর ডাক্তার তাকে এসে ঘুমের ওষুধ দিয়ে দিল। এই সমস্ত দেখে আমার প্রেশার হাই হয়ে গিয়েছিল। আমার শাশুড়িও আমার সামনে লজ্জায় পড়ে গেলেন। স্বামীকে হাসপাতালে রেখে আমরা শাশুড়ি বৌমা ঘরে চলে আসলাম। আমি সবার সামনে এই কথাটা বললাম। আমি বললাম, আপনার ছেলের অনেক বড় একটা রোগ আছে। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। সে নিজেকে একজন মহিলা ভাবে, যার এটা মনে হয় যে তার বিয়ে হয়ে গেছে এবং অন্যান্য আর ৫টা মহিলার মতো তার বাবুও হবে। আমার মা বাবাও সেখানে চলে এসেছিল। আমার শাশুড়ি বলল, আমার ছেলের ছোট থেকেই এই রোগটা আছে। আর আমরা এটা বলাবলি করি যে এর উপর কোনো ভূতের ছায়া পড়েছে। কিন্তু আমরা এই কথাটা কাউকে বলিনি। তোমাকে মিথ্যে বলেছি আমরা। তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দাও। এবার আমার বাবা ওদেরকে অনেক কথা শোনাল। আর বলল, এবার এটা হতে পারে না যে আমার মেয়ে ওই মানুষটার সাথে এই ঘরে থাকবে। সে আপনার ছেলে নয়, বরং সে আপনার মেয়ে। ওর অপারেশন করান যাতে সেও কোনো একটা দিকে শান্তি পায়। আমার শাশুড়ি বলতে থাকল যে না, এ সমস্ত ঠিক হয়ে যাবে। মাত্র তো এখন বিয়ের ১ মাসও হয়নি। আপনার মেয়েকে ছাড়িয়ে নিবেন না দয়া করে। তাহলে তো ওর কপালে ছাড়াছাড়ির দাগ লেগে যাবে। আমি একে ঠিক করে নেব। আমি ওর চিকিৎসা করাব। কিন্তু আমি আমার মা বাবাকে সব কিছু বলে দিয়েছিলাম যে বিয়ের প্রথম রাতে সে কি কাণ্ড করছিল। সবার সামনে আমি এই কথাটা বলেছিলাম। এই লোকটা শুধুমাত্র কোনো রোগের শিকার নয়, বরং তার এই রোগটা অনেকটা বেড়েও গিয়েছে। আর সে এই কথাটা বুঝতেই চাইছে না যে সে একটা পুরুষ। সে বলে যে আমার শরীরটা পুরুষের, কিন্তু আমার ভিতর একটা মহিলার আত্মা রয়েছে। আমি কি করব? আমি তো এরকমই। পৃথিবীর কোনো মা বাবা চাইবে না ১ মাস পরেই তার মেয়ের ছাড়াছাড়ি হয়ে যাক। কিন্তু এখানে তো কোনো উপায় ছিল না। যদি আমি ধৈর্য ধরতাম তাও কিছু ঠিক হতো না। আমি নিজেই চিন্তায় ছিলাম নিজের জীবনটাকে নিয়ে। দুনিয়ার লোক তো আমাকে কথা শোনাবেই, পুরুষ তো ভুলের উপর ভুল করবে, তাও দুনিয়া এটাই বলবে যে ভুল বোধহয় মহিলারই। আমার তো আমার শাশুড়িকে দেখে অবাক মনে হচ্ছে যে সে সব কিছু জানত, তারপরেও সে এই সমস্ত কিছু বলল। এরপরেও তারা ছাড়াছাড়ি দিতে রাজি ছিল না। এরপর আমরা তাদের উপর ছাড়াছাড়ির কেস করলাম যে আমার স্বামীর সাথে কোনো মহিলাই থাকতে পারবে না। আর আমি ন্যায়ের লড়াইয়ে জিতে গেলাম। আর নিজের বাড়িতে চলে আসলাম। আমার মা বাবাও আমার কাছে ক্ষমা চাইল। কেননা তাড়াতাড়ি করে তারা সব কিছু করেছিল। কিন্তু এরপরে না জানি কি হল। যখন আমার জীবনে এই সমস্ত কিছু হল, আমার অসুখ একদম ঠিক হয়ে গেল। জানি না এটা কিভাবে সম্ভব হল। কিন্তু এখন আমি একদম ঠিক ছিলাম। আর আমি কয়েক বছর পর্যন্ত বিয়ের নামও নিইনি। আমি আবার নিজের পড়াশোনা চালু করে দিলাম। যখন আমার ২৪ বছর বয়স হল, আমার মা বাবা আবার আমাকে বিয়ে দিল।
সে ছেলে একজন ব্যবসায়ী ছিল আর অনেক ভালো মানুষ ছিল। শেষে আমি বলতে চাইব প্রত্যেকটা রোগের এটাই ওষুধ নয় যে তার বিয়ে করিয়ে দাও আর সব ঠিক হয়ে যাবে। বরং কিছু রোগ এমনও হয় যার ঔষধ বিয়ে একদমই নয়। কোনো অন্যের মেয়ের জীবন শেষ করে দাও, এটা অনেক হচ্ছে আজকাল। এতে মনোযোগ দিন যে এ সমস্ত কি হচ্ছে। পুরুষেরা এই ধরনের খারাপ কাজ কেন করে? ভালো করে খোঁজ নিন আর তারপর তার চিকিৎসা করান। কিন্তু কারোর মেয়ে এসে আপনার ছেলের চিকিৎসা করাবে না, এই ব্যাপারটাকে বুঝুন। কারোর মেয়ের জীবন নষ্ট করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি অনেক ভালো হয়েছে।